আজকে আমরা 6 নম্বর লেকচারটা করব এবং খুবই সুন্দরভাবে আমরা আমাদের মেমোরাইজিংয়ের অংশগুলোকে পড়া ট্রাই করব এবং এগুলা যে টেকনিক্যালি পড়া যায় সেই জিনিসগুলাই আমরা বেসিক্যালি দেখব। ওকে, তো প্রথমত আমরা যে জিনিসটা স্কিপ করব বা যে জিনিসটা তোমাদেরকে পড়তে বলবো নিজেরা, সেটা হলো এই জায়গাতে যে প্রিপজিশনের ছন্দগুলা আছে সেগুলো তোমরা নিজেরা পড়বা। কিভাবে পড়তে হয় আগের ক্লাসগুলোতে আমরা সুন্দর করে তোমাদের দেখায় দিছি। তো ওইভাবে তোমরা যখন পড়বা তাইলে তোমাদের সুবিধাটা হবে যে তোমাদের এই নিচের এই জিনিসগুলোকে মুখস্থ করা লাগবে না, যে কনকিউর অন, কনকিউরের সাথে অন বসে। কেন মুখস্থ করা লাগবে না? কারণ তুমি যদি এইরকম করে এইখানের জিনিসগুলোকে একটু দেখো, যেমন দেখো যে অন্যের ওপর নির্ভর, তার মানে ডিপেন্ডের সাথে কি বসে? অন বা আপন বসে। তারপরে হচ্ছে মনোনিবেশ, কনসেন্ট্রেটের সাথে কি বসে? অন বসে। এরকম করে সবগুলা জিনিসই এখানে আছে। হ্যাঁ, কংগ্রাচুলেশন, ইম্প্যাক্ট, এই যে তারপরে দেখো কনকিউর অন, যে বড় কোনো পয়েন্টে সবার সাথে একমত হওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এই যে একটা লাইন, তো এইখানে যেগুলোই আছে এই গল্পটা জাস্ট মনে রাখবা, সবগুলোর সাথে অন বসায় দিবা, তোমার সুন্দর মতো সবগুলা হয়ে যাবে। তো এইখানের মধ্যে আমরা এই যে এটাকে দেখব, এটার মধ্যে অন অথবা আপন বসে। তো এখান থেকে প্রায় 10-12টা তোমরা অটোমেটিক্যালি ওই 3 লাইনেই অটোমেটিক্যালি তোমার মাথায় ঢুকে যাবে। তারপরে দেখো এই যে এইগুলোর সাথে ফ্রম বসে, এখানে যেগুলাই আছে। হ্যাঁ, যেমন দেখো লক্ষ্য থেকে বিচ্যুত, বিচ্যুতর মানে ইংরেজি কি? যে ডিপ্রাইভ, তারপরে হচ্ছে এটা ডিপার্ট। হ্যাঁ, এগুলোর পরে কি? ফ্রম বসে। তো এগুলো মানেই পিছিয়ে পড়া। তারপরে খারাপ কাজ থেকে নিজেকে হচ্ছে বিরত রাখা, ডিটার, ডিসিস্ট, এই তারপরে হচ্ছে ডেভার্ড, এগুলোর পরে কি? ফর বসে। তো এগুলো খুবই নর্মাল জিনিস। তুমি যখন এগুলা মানে সেন্টেন্সগুলো, বাংলা সেন্টেন্সগুলো পড়বো, অটোমেটিক্যালি তোমার এগুলো হয়ে যাবে। ওকে, তো এখান থেকে দুইটা এটা দিয়ে দেখো অনেকগুলো হয়ে যাবে। এই যে এখানেও সেম 3 লাইন দিয়ে এখানে প্রায় 15-20টা মানে মোটামুটি পরীক্ষায় আসা প্রশ্ন তোমার কাভার হয়ে যাবে। এগুলোর সাথে সবগুলোর সাথে ইন বসে এটা। আর এই যে 8 নম্বরটা, যেগুলারই 8 নম্বর থাকবে সেগুলা তোমরা শুধু নিচের অংশগুলাকে মুখস্থ করবা বা নিচের অংশগুলা এই যে এগুলা দেখবা। হ্যাঁ, কারণ এগুলাতে মিক্স থাকে 8 নম্বরটাতে। তো মোটামুটি এটা গেল। আমরা আমাদের মেইন পড়াশোনা বা মেইন জায়গা থেকে আমরা পড়াশোনা শুরু করব, ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস। ওকে, তো আসলে ইডিয়াম অ্যান্ড ফ্রেসেসকে আমরা মুখস্থ ছাড়া বা আমরা একদম টেকনিক্যালি সবগুলাকে মুখস্থ ছাড়াই কিভাবে মনে থাকবে, প্রশ্ন দেখার পর আমরা কিভাবে মনে রাখবো, এই জিনিসটাতে আমরা সুন্দর মতো চলে যাই। ওকে, তাহলে দেখো প্রথমে আছে ক্রাই ফর দ্য মুন, মানে অসম্ভব কোনো কিছু জিনিসের জন্য কান্না করা। এখন ধরো কেউ তোমাদের মানে ছোট বাচ্চারা যদি বলে যে আমাকে 4টা এনে দাও, তো এটা কি কখনো সম্ভব? এই জন্য কিন্তু মনে রাখবা ক্রাই ফর মুন মানে এটা একটা অসম্ভব বিষয়, মানে এটা দিয়ে কোনো কিছু সম্ভবই না। ক্রাই ফর মুন মানে হইলো একটা অসম্ভব বিষয়। তো এটাকে আমাদের অটোমেটিক্যালি মাথায় থাকবে যে ক্রাই ফর মুন মানে হচ্ছে ওয়ান্ট সামথিং ইম্পসিবল, যেটা আসলে আমরা মানে ইম্পসিবল এনে দেওয়া, এটা কখনো সম্ভব না এমন জিনিস তুমি চাইতেছো। তারপরে কি দেখো ক্র্যাক দ্য হুইপ, ক্র্যাক দ্য হুইপ মানে হচ্ছে কর্তৃত্ব খাটানো। এখন হুইপ মানে ব্যাপারটা কীরকম দেখো, হুইপ মানে বোঝানো হয় যে ধরো ওই যে আমরা যখন লাগাম টেনে ধরি কোনো কিছু, লাগাম কোথায় টেনে ধরি? ধরো তুমি ঘোড়ার গাড়িতে দৌড়াইতেছো, হ্যাঁ, এখন ঘোড়ার লাগাম টেনে ধরছো মানে কি? 2টা দড়ি ধরে টান দিছো, ওর মানে ভিতরে আঘাত পাচ্ছে, যার কারণে ও বুঝতে পারতেছে আমাকে এখন থামতে হবে। তার মানে এই যে ক্র্যাক দ্য হুইপ শব্দের অর্থ হইল কোনো একটা হুইপকে কন্ট্রোল করা, মানে ঘোড়াকে যেরকম করে আমরা কন্ট্রোল করি টেনে ধরে তার হুইপ দিয়ে। হ্যাঁ, তার মানে তার উপর তো আমরা কর্তৃত্ব খাটাই। তো সেমভাবে সেম জিনিসগুলোই হইলো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে ক্র্যাক দ্য হুইপ শব্দের অর্থ হইল যে কোনো কিছুর কর্তৃত্ব খাটানো বা কোনো জিনিসের হচ্ছে মানে ওইটার উপরে তুমি হচ্ছে জোর খাটাইতেছো। একটু ওয়েট করো, আমার আম্মু কল দিছে। হ্যালো আম্মু। হ্যাঁ, আমি তো একটু ক্লাসে, আমি হচ্ছে শেষ করে তোমাকে কল দিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে ক্র্যাক দ্য হুইপ শব্দের অর্থ হচ্ছে, ক্র্যাক দ্য হুইপ শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব খাটানো বা কঠোরভাবে কাজ করানো। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে আমাদের ক্র্যাক দ্য হুইপের বিষয়। তাহলে ক্র্যাক দ্য হুইপের ব্যাকগ্রাউন্ডটা মনে রাখবা যে ঘোড়ার আমরা লাগাম টেনে ধরতেছি, এই বিষয়টার সাথে কানেক্টেড। ওকে, তারপরে কি দেখো কাট টু কুইক, কাট টু কুইক মানে কি? তুমি যদি তোমার ধরো মানে হাত কেটে গেছে খেলতে গিয়ে, বা ধরো তুমি অ্যাক্সিডেন্ট করছো, তোমার পা কেটে গেছে, এখন তোমার ওই পাটাকে মনে করো ব্যান্ডেজ করার পরে ওইটাকে সেলাই দেওয়া হয়েছে। এখন সেলাইটাকে যদি দ্রুত আমি কাটতে যাই তাইলে কি তোমার ব্যথা লাগবে না? অবশ্যই ব্যথা লাগবে। তার মানে কাট টু কুইক মানে তোমার ওই কাটা জায়গা যদি আমি দ্রুত কাটি তাইলে যেহেতু তোমার ব্যথা লাগবে, এই জন্য তুমি এটাকে মনে রাখবা যে কাট টু কুইক মানে হার্ট ইন্টেন্সলি, মানে তীব্রভাবে আঘাত পাওয়া।
মানে ভিতরের দিকে তীব্র আঘাত পাওয়া, এটাকে বোঝায় হচ্ছে কাট টু কুইক। তাহলে কীভাবে কাট টু কুইকটা মনে রাখবো? যে ধরো তুমি বাইক অ্যাক্সিডেন্ট করছো, বা ধরো তুমি তোমার বাইসাইকেল থেকে পড়ে গেছো, পড়ার পরে তোমার পা কেটে গেছে, ওইটা তুমি ডাক্তারের কাছে সেলাই করছো। এখন ওই সেলাই যখন কাটতে যাবা, সেলাই তো কাটতে হয়, যখন কাটতে যাবা তখন তাড়াহুড়া করে কেটে দিচ্ছে, তাড়াহুড়া করে কেটে দিলে তোমার বেশি লাগবে, তাই না? সো এই জিনিসটাকে আমরা মনে রাখবো এইভাবে, কাট টু কুইক মানে হার্ট ইন্টেন্সলি, তীব্রভাবে এটা আঘাত পাওয়া, ঠিক আছে? তারপরেরটাকে যদি আমরা দেখি, এ কুক অ্যান্ড বুল স্টোরি, হ্যাঁ, তো এটা তো আমরা সবাই জানি যে একটা হচ্ছে মানে গাঁজাখুরি গল্প মানে যে মিথ্যা গল্প সাজায় সাজায় যে গল্পগুলো বলা হয়, হ্যাঁ, সেগুলাকে বলা হয় এ কুক টু অ্যান্ড হচ্ছে বুল স্টোরি, যেগুলো হচ্ছে বোকা বানানোর গল্প সেগুলা, ওকে? তারপরে কি দেখো, কাম টু লাইট মানে কি? যে কোনো একটা জায়গায় তুমি অন্ধকারে আছো, এখন অন্ধকার থেকে ধরো তুমি একটা রুমে আছো যেটাতে লাইট দেওয়া নাই, লাইট কি অন্ধকার হয়ে আছে, সেই রকম অন্ধকার লাইটটাকে কি বলা যাবে, মানে অন্ধকার রুমটাকে কি বলা যাবে? যে এটাতে কোনো কিছু দেখা যায় না, অপ্রকাশিত অবস্থায় আছে। যখনই লাইট দিয়ে দিবে তখন কিন্তু সব কিছু দেখা যাবে যে এই রুমের মধ্যে 4 জন ঘাপটি মেরে বসেছিল, তার মানে এই জিনিসটা প্রকাশিত হইল। সো এই জন্য আমরা মনে রাখবো যে কাম টু লাইট শব্দের অর্থ হইল প্রকাশিত হওয়া। কাম টু লাইট মানে কি? প্রকাশিত হওয়া, ওকে? এরপরে কি দেখো, কাম ইনটু কোশ্চেন মানে যে কোনো একটা বিষয়, এটা কিন্তু আমরা আগেও পড়ছি যে কাম ইনটু কোশ্চেন মানে কি? যে কোনো একটা বিষয়ে প্রশ্ন উঠে আসা, হ্যাঁ, এটা কিন্তু আমরা আগের দিনেও পড়ছি। তো সেম মিডিয়াম ফ্রেজটা আবার আমাদের রিপিট হয়েছে। তো কাম ইনটু কোশ্চেন মানে যে কোনো একটা বিষয়ে তোমাকে কেউ ধরো গল্প বলতেছে, হ্যাঁ, ধরো তুমি ইনভেস্টিগেশন অফিসার, তো তোমার এরকম মানে বলতেছে যে আমি হচ্ছে এরকম করে দেখছি যে একজন মার্ডার করছে, তো তোমার ওর কথা বিশ্বাস হইতেছে না, তার মানে কি? তোমার মনে একটা কোশ্চেন চলে আসবে। ওই সেন্স থেকেই কিন্তু এই বাগধারাটা আসছে যে কাম ইনটু কোশ্চেন মানে সন্দেহ হওয়া, যে আমার ওর কথায় বিশ্বাস হচ্ছে না, আমার মনে প্রশ্ন চলে আসছে, হ্যাঁ। সো কাম ইনটু কোশ্চেন মানে বিকাম এ ম্যাটার অফ ডাউট, মানে সন্দেহের একটা বিষয় তৈরি হওয়া, ঠিক আছে? এরপরে কি দেখো, কাম টু দ্য ফোর্স মানে কি? যে কোনো একটা বিষয় মানে একদম কার্যকর হওয়া, বা হচ্ছে মানে একদম একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা সামনে চলে আসা, এমন জিনিসটাকে বলা হয় কাম টু হচ্ছে ফোর মানে হচ্ছে সম্মুখে, ওকে? তার মানে কোনো একটা বিষয় সম্মুখে চলে আসা, বা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে ওইটার চাহিদা বেশি বেড়ে যাওয়া, এমন টাইপের ডিমান্ডিং একটা বিষয়, বার্নিং একটা কোশ্চেন সামনে এসে গেছে, বা বার্নিং একটা ম্যাটার সামনে এসে গেছে, এটাকে বলা হয় কাম টু দ্য ফোর। এরপরে কি দেখো, ক্যাটস অ্যান্ড ডগ মানে কি? যে রেইন হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ স্টাইলে পড়তেছে, তার মানে কি এই রেইনটা তীব্রভাবে পড়তেছে, ওকে? তো এই জন্য ক্যাটস অ্যান্ড ডগ মানে বোঝানো হয় যে মুষলধারে। কেন ক্যাটস অ্যান্ড ডগ মুষলধারে বোঝানো হয় জানো? ধরো ক্যাট আর হচ্ছে ডগ দুইটাই একই সাথে দিল দৌড়, হ্যাঁ, দেওয়ার পরে ওরা কি আস্তে ধীরে দৌড়াবে? বিড়ালও অনেক জোরে দৌড়ায়, ডগও অনেক জোরে দৌড়ায়। তো বিড়াল এবং ডগ, মনে করো ক্যাটস মানে কি? ধরো 100 ক্যাটস, ওকে? বিড়াল মানে কি, ডগ মানে কি, ডগস মানে কি? অনেকগুলা ডগ। ক্যাটস মানে অনেকগুলা ক্যাটস মানে মনে করো 100 ক্যাটস, ডগ মানে মনে করো 100 ডগস। এখন এই 100 ডগ এবং 100 বিড়াল যখন একসাথে দৌড়াবে তখন মনে হবে না যে এগুলো বৃষ্টি পড়তেছে? মানে মুষলধারে যখন বৃষ্টি পড়ে তখন কি ফোটায় মানে পড়তেই থাকে, মানে অনেক তীব্রভাবে। তো এরকম যদি 200 বিড়াল আর এবং কুকুর যদি একসাথে দৌড়ানো শুরু করে, তাহলে দেখবে ওগুলোকে বৃষ্টির মতো লাগবে, উঁচু নিচু, বিড়ালের সাইজ বড়, ছোট, কুকুরের সাইজ বড়, এরকম করে উঁচু নিচু একটা সিচুয়েশন তৈরি হবে। তো ওই জায়গা থেকে কিন্তু এই বিষয়গুলো আসছে যে ক্যাটস অ্যান্ড ডগ মানে হইল মুষলধারে, রেইন হেভিলি, ওকে? তারপরে কি দেখো, কাট অ্যান্ড ড্রাই মানে হইলো ফিক্সড। কেন কাট অ্যান্ড ড্রাই মানে ফিক্সড? ধরো তুমি একটা কাটবা, কাট বলতে কি, ধরো গাছের একটা গুড়ি, ওকে? সেই গাছের গুড়ি, ধরো এটা গাছের গুড়ি সাইজ, এখন এইটা মাঝখান দিয়ে তুমি কাটতেছো, তার মানে এটা একটা ফিক্সড জায়গা দিয়েই তোমাকে কাটতে হবে, সেটাই বলা হয়েছে কাট অ্যান্ড ড্রাই। মানে শুকনো একটা কাঠকে তুমি কাট করতে গেছো, তার মানে এটাকে তুমি মাঝখান দিয়ে কাটবা, ওকে? তো এই সেন্স থেকে কিন্তু তোমরা মনে রাখতে পারো যে কাট অ্যান্ড ড্রাই মানে শুকনা কাঠকে একদম ফিক্সড জায়গা ধরেই কাটতে হয়। ধরো তুমি শুকনা কাঠ দিয়ে টেবিল বানায় নিবা, বা ধরো চেয়ার বানায় নিবা, যারা কাঠমিস্ত্রি আছে তারা কিন্তু একদম ফিক্সড মেপে কাটে। তো ওই জায়গা থেকে আমরা মনে রাখবো কাট অ্যান্ড মানে ড্রাই মানে একদম ফিক্সড, অলরেডি ডিসাইড, আমি এই জায়গা থেকে কাটবো, কেটে চেয়ার বানাবো বা টেবিল বানাবো, ওকে? সেইভাবে এই জিনিসটাকে মনে রাখতে হয়। কাটে ফাইন ফিঙ্গার মানে কি? ভালো আঙ্গুল,
তাই না? তো এখন ভালো আঙ্গুল বিষয়টা কি, যে তোমাকে দেখে বা তোমার দিকে দেখে যাতে করে কারো মনে হয় যে ছেলেটা ভালো বা মেয়েটা ভালো, তার মানে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করা। তো এটাকে বলা হয় কার্ডে ফাইন ফিঙ্গার। যদি এরকম করে বলা হয়তো কার্ডে ধরো মানে ওর্স ফিঙ্গার বা ধরো ব্যাড ফিঙ্গার, তার মানে কি তুমি খারাপ ইমপ্রেশন ক্রিয়েট করছো, ঠিক আছে? সো এটা দ্বারা সহজেই এই জিনিসগুলোকে মাথায় রাখবা। এরপরে কি দেখো, ক্যাট স্লিপ। ক্যাট স্লিপ মানে কি জানো? ক্যাট স্লিপ মানে হইলো যে অল্প টাইম ধরে ঘুমানো। কেন ক্যাট স্লিপ বাগধারাটা আসছে? ক্যাট স্লিপের অর্থ দেখো এখানে কি, প্রিটেন্ডিং অফ স্লিপ, মানে ঘুমের জন্য ঘুমের ভান করে থাকা। ছোট বাচ্চারা যখন ঘুমায় দেখবো ওদেরকে ডাকলে ওরা উঠতে চায় না, হ্যাঁ, ওরা ঘুমের ভান করে অনেক সময় থাকে, মজা পায়। তো এগুলোকে বলা হয় ক্যাট স্লিপ। এই বাগধারাটা কোথা থেকে আসছে? নর্মালি বিড়াল দিনে মনে করো মানে যতক্ষণই তারা ঘুমায়, তারা কিন্তু একটা না 50 থেকে 60 মিনিটের বেশি ঘুমাইতে পারে না। নর্মালি বলা হয় যে তারা 52 মিনিট করে করে ঘুমায়। যে আমরা যেমন হচ্ছে এক চান্সে 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইতে পারি রাতের বেলা, বিড়াল কিন্তু এভাবে ঘুমাইতে পারে না। বিড়াল 1 ঘন্টা ঘুমাবে, জেগে উঠবে, আবার 1 ঘন্টা ঘুমাবে, আবার জেগে উঠবে, এইভাবে বিড়ালরা ঘুমায়। সো এজন্য বলা হয় যে অল্প সময়ের জন্য যে ঘুমগুলা আছে, যে তুমি কিছু সময়ের জন্য ন্যাপ নিচ্ছ, এগুলাকে বলা হয় হচ্ছে ক্যাট স্লিপ। তো এই ক্যাট স্লিপের বাগধারাটা এই জায়গা থেকে চলে আসছে, বা ইডিয়ামটা ওই জায়গা থেকে চলে আসছে। তার মানে ক্যাট স্লিপ মানে মনে রাখবা যেগুলা ঘুমের ভান করা। মনে করো ছোট বাচ্চারা ক্যাট স্লিপ করে, ছোট বাচ্চারা কি করে? ক্যাট স্লিপ করে, মানে ঘুমের ভান করে। এইভাবে এই ইডিয়াম ফ্রেজটাকে মনে রাখবা, ঠিক আছে? এটা কখনো ভোলা যাবে না। ওকে, ঠিক আছে, এটা গেল এখানকার বিষয়। এখন দেখো ক্যাটস পাউ। ক্যাটস পাউ শব্দের অর্থ হইল অন্যের হাতের পুতুল। মানে অন্যের হাতের পুতুল বলতে কি বোঝানো হয়? বলে না ক্যাটস পাউ, এই বিষয়টা ইজিলি পাওয়া যায়, এমন যে অন্যের কথাই তুমি অন্যের ইনফ্লুয়েন্সে চলো, এটাকে বলা হয় হচ্ছে ক্যাটস পাউ। হ্যাঁ, এটাকে বলা হয় অন্যের হাতের পুতুল বা অন্যের হাতের মোয়া, এমন টাইপের একটা জিনিসকে বলা হয়। তার কাম ইনটু ফোর্স। কাম ইনটু ফোর্স মানে হচ্ছে ইফেক্টিভ হওয়া বা হচ্ছে কার্যকর হওয়া। কাম ইনটু ফোর্স মানে কোনো একটা বিষয়কে আমরা একদম ফোর্সে নিয়ে আসছি, মানে এখন কাজ চলবে এমন সিচুয়েশনে আমরা নিয়ে আসছি, ঠিক আছে? সেটাকে বলা হয় হচ্ছে মেক ইফেক্টিভ বা কার্যকর হওয়া, কাম ইনটু ফোর্স। ওকে, যে কোনো একটা বিষয় আগে মানে এমনিতেই বসেছিল, সেটাকে আমরা ফোর্সে নিয়ে আসছি, মানে চলমান করতেছি, মানে এটা নিয়ে কাজ চলতেছে, ঠিক আছে? তারপরে কুল অ্যাজ কিউকাম্বার, মানে খুবই শান্ত। কুল অ্যাজ কিউকাম্বার মানে কিউকাম্বারের মতো ওটা শান্ত অবস্থায় ঝুলে থাকা বোঝায়। এই জন্য এটাকে বোঝানো হয় যে ভেরি কাম বা খুবই শান্ত। ওকে, কি হয়েছে? ক্লিয়ার দেখা যায় না কেন? আচ্ছা, এখন দেখা যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে কুল অ্যাজ কিউকাম্বার। এটাকে বলা হয় কুল অ্যাজ কিউকাম্বার। ওকে, এটাকে কুল অ্যাজ কিউকাম্বার এটা বলা হয়। এখন দেখো কোচ পটেটো। কোচ পটেটো মানে কি? কোচ শব্দের অর্থ কি জানো? যে সারাদিন শুয়ে বসে থাকে। মানে কোচ শব্দের অর্থ হইলো সারাদিন তুমি বেডের ওপর বসে থাকা বা শুয়ে থাকে, এটাকে বলা হয় কোচ। তো কোচ পটেটো বলতে বোঝানো হয় যে খুবই অলস ব্যক্তি, অর্থাৎ যে সারাদিন খাটের ওপর শুয়ে থাকে, তাকে বলা হয় হচ্ছে কোচ পটেটো। কোচ পটেটো। ওকে, তাকে কি বলা হয়? কোচ পটেটো। এভাবে আমরা এগুলাকে মনে রাখবো। এরপরের ইডিয়ামটা দেখো হচ্ছে ক্যারেট অ্যান্ড স্টিক। ক্যারেট অ্যান্ড স্টিক মানে কি? ক্যারেট অ্যান্ড স্টিক মানে হইল যে মনে করো ক্যারেট মানে কি? গাজর। ব্যাপারটা কীরকম? ধরো এটা একটা গাজর, এখন এই গাজরটাকে তুমি স্টিক দিয়ে পেঁচায়া পেঁচায়া মানে কারো কাছে নিয়ে গেছো, সে কি মনে করবে? যে তুমি তাকে একটা পুরস্কার দিতে যাচ্ছ বা গিফট দিতে যাচ্ছ, তাই না? এখন এই ক্যারেট অ্যান্ড স্টিক দ্বারা বোঝানো হয়, বা ধরো একটা মানে ব্যাপারটা কীরকম বোঝানো হয়? যে ধরো ক্যারেট মানে কি? গাজর, এটা দেখতে তো ভালো, এটা একটা পুরস্কারের মতো লাগে। আর স্টিক মানে ধরো মোটামুটি ধরো লাঠি। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, গাজর দিয়ে এটা পুরস্কার বোঝানো হয়, বা এটা একটা পুরস্কার হিসাবেও মানুষকে তুমি দিতে পারো, এটা পুরস্কারের মতো লাগে গাজরের গাছ সহ গাছ দিলে। ওকে, বা এটা ধরো একটা হচ্ছে রিওয়ার্ডের মতো একটা জিনিস। আর লাঠি দিয়ে মানুষ কি করে? পানিশ করে। তো ক্যারেট আর স্টিক মানে মনে রাখবা যে একটা গাজর আর একটা লাঠির কাহিনী যখন আসতেছে, তখন এটা দ্বারা বুঝাইতেছে যে কোনো একটা জিনিসকে তুমি কি করবা? রিওয়ার্ড দিবা বা পুরস্কার দিবা। আর স্টিক মানে হইলো লাঠি, মানে পুরস্কার দিবা, সাথে সাথে আরেকজনকে শাস্তিও দিবা, এমন একটা জিনিস। রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, পুরস্কার এবং তিরস্কার, এটা বোঝানো হয় হচ্ছে ক্যারেট অ্যান্ড স্টিক দ্বারা। ক্যারেট অ্যান্ড স্টিক দ্বারা। তারপর দেখো
ক্যাসেলস ইন দ্য ইয়ার মানে হচ্ছে আকাশ কুসুম কল্পনা, অসম্ভব কল্পনা, হ্যাঁ, মানে যেগুলো আসলে কখনো সম্ভব না। মনে করো তুমি এমনি বলতেছো যে আমি আজকে রাতে প্রথম রমজানের পর আমি আজকে হচ্ছে কি বলে মেঘের দেশে গিয়ে ঘুমাবো, সো এগুলো অসম্ভব কল্পনা, এগুলাকে বলা হয় হচ্ছে ক্যাস্টেল ইন দ্য ইয়ার। ওকে, ক্যাশ কাউ, ক্যাশ কাউ মানে হচ্ছে যেটা থেকে আমাদের উপার্জন হয়, উপার্জিত হয়, উপার্জন করা যায় এমন জিনিস। এমন একটা জিনিস মনে করবা যে কাউ মানে কি, কাউ মানে হচ্ছে কি গরু। এখন আমরা যদি গরুকে বিক্রি করে দিই, তাইলে কিন্তু আমাদের এটা থেকে উপার্জন হবে। নর্মালি দেখবা গ্রাম অঞ্চলের মানুষজন হচ্ছে গরু থেকে আর্ন করে বা গরুকে বিক্রি করে অনেক বেশি আর্ন করে। সেই জন্য মনে রাখবা যে ক্যাশ কাউ শব্দের অর্থ হইল যে যেটা বিক্রি করে অনেক বেশি লাভবান হওয়া যায় এমন টাইপের উপার্জনের একটা সোর্স, হ্যাঁ, সোর্স অফ আর্নিং, এটাকে বলা হয় হচ্ছে ক্যাশ কাউ বা সোর্স অফ প্রফিট। ওকে, এটাকে বলা হবে হচ্ছে ক্যাশ কাউ। ওকে, কি হয়েছে, এত প্রবলেম হচ্ছে কেন আজকে ক্লাস নিতে? কই যাব বলো, একবার লাইট কমায় দিলে তোমরা বলো যে ভাইয়া দেখা যাচ্ছে না, একবার লাইট বাড়ায় দিলে বলো ভাই লাইট বেশি হয়ে গেছে। হ্যাঁ, কোন দিকে যাব বলো? লেন্সে কিছু লাগছে? তা লেন্সে কি লাগবে, দাঁড়াও দেখি আরেকবার ফিক্স করে দেই, দেখি একটু। ম্যানুয়াল ফোকাস, অটো ফোকাস করে দিই। যাক, ভিডিও এখন হচ্ছে তোমাদের জন্য প্রাণবন্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে, তো আমরা ক্লাস কন্টিনিউ করি। ওকে, তাহলে দেখো ক্যাশ কাউ মানে হইলো যেটা প্রফিটেবল জিনিস, ওইটা থেকে তোমরা এই জিনিসটা পাচ্ছ। আর তোমাদের কাছে তো সবার শিটটা আছে, আমি যখন বলতেছি তোমরা শিটটাকে সামনে নাও, নিয়ে কথা শোনো, তাইলেই তোমাদের হয়ে যাবে। ওকে, এখন দেখো এখানে কাটব্যাক, কাটব্যাক মানে হইলো খরচ কমানো। এখন এই কাটব্যাকটাকে কিভাবে মনে রাখবা? ওই যে তোমরা ফুটবল খেলা দেখো না, ফুটবল খেলায় কি বলা হয় যে কাটব্যাক করে গিয়ে গোল দিয়ে দিল। তো কাটব্যাক বিষয়টা হইলো ফুটবল খেলার মনে রাখবা যে শর্টকাট ওয়েতে গোল দেওয়া, মানে কাটব্যাক মানে কি, যে তুমি হচ্ছে কয়েকটা প্লেয়ারকে মনে করো বোকা বানাইছো, হ্যাঁ, বানায়ে কাট করে ঢুকে গেছো। ধরো তোমাকে 4টা ডিফেন্ডার ডিফেন্ড করতে আসছে, এখন তুমি ওই জায়গা থেকে কাটব্যাক করে সুন্দর মতো তাদেরকে ফালায় দিয়ে গোলে বল মেরে দিয়ে গোল দিয়ে দিছো। সো এই কাটব্যাক কথাটাকে মনে রাখবা যে কোনো একটা শর্টকাট ওয়ে নেওয়া। তো আমরা যখন খরচ কমাই তখন কি আমাদের ব্যয়ের শর্টকাট করি, এই জন্য আমরা এটাকে মনে রাখবো কাটব্যাক মানে হইল খরচ কমানো। হ্যাঁ, রিডিউসিং এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে হইল খরচ কমানো। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে মনে রাখবো। তারপরে কি দেখো কনজারভেটিভ আউটলুক, কনজারভেটিভ মানে হইলো রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, যেটা হলো ট্রেডিশনাল একটা বিষয়। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে মনে রাখবো কনজারভেটিভ আউটলুক মানে ট্রেডিশনাল, যে হচ্ছে যেটা মানে কখনো চেঞ্জ করা যায় না, মানুষ যেটা চেঞ্জ করতে চায় না। যেমন দেখবা আগের মানুষজন বিভিন্ন প্রথা, হ্যাঁ, প্রথা যেগুলা তারা তাদের মনে করো প্রিভিয়াস যারা লোকজন ছিল, হ্যাঁ, তাদের বাবা তাদের দাদা তাদের থেকে যেগুলো শিখে আসছে তারা কিন্তু সেগুলাই বাস্তবায়ন করতে চায় তোমার উপরে। হ্যাঁ, যে ধরো সন্ধ্যার পরে তুমি বাইরে বের হইতে পারবা না। সো এই যে তারা আনচেঞ্জড অবস্থায় থাকে, এগুলাকে বলা হয় কনজারভেটিভ আউটলুক, মানে তারা প্রোগ্রেসিভ না, তারা চিন্তা ভাবনাগুলোকে ওই আগের মতো করেই ভাবে, এগুলাকে বলা হয় হচ্ছে কনজারভেটিভ আউটলুক। কাট অফ এ কর্নার বা কাট কর্নার ওই সেম কাটব্যাকের মতো করে কাট কর্নার কাট অফ এগুলা ফুটবল খেলার সাথে জড়িত, মানে শর্টকাট ওয়েতে। তার মানে কাট ব্যাক, কাট কর্নার, কাট অফ মানে হইলো টেকের শর্টকাট নেওয়া। ঠিক আছে, এইভাবে আমরা এগুলাকে মনে রাখবো। এরপরে দেখো কার্ডে সরি ফিঙ্গার, ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না কার্ডে ফাইন ফিঙ্গার, কার্ডে ফাইন ফিঙ্গার মানে আমরা কি দেখছি যে ভালো ইমপ্রেশন তৈরি করা। তাইলে দেখো কার্ডে সরি ফিঙ্গার মানে কি হবে,
কার্ডে সরি ফিঙ্গার মানে হইলো যে একটা পোর ইমপ্রেশন, খারাপ ইমপ্রেশন বা খারাপ ধারণা এটা তৈরি করা। যেমন ধরো তুমি যদি প্রথম দেখায় কাউকে সালাম দিয়ে খুবই হাম্বলভাবে তার সাথে কথাবার্তা বলো, তাইলে তোমার প্রতি তার ইমপ্রেশনটা ফাইন ইমপ্রেশন হবে। আর যদি প্রথম দেখাতে বলো এরকম করে মানে ধুমধাম বলো, এই আপনাকে তো আমি দেখেছি কোথাও, হ্যাঁ, মানে তোমার কথা বলার মধ্যে একটা আলাদা ব্যাপার স্যাপার যদি থাকে, তাহলে কিন্তু তোমার প্রতি তার ইমপ্রেশনটা অত ভালো হবে না। তো এটাকে বলা হয় হচ্ছে কার্ডে সরি ফিঙ্গার, মানে তোমার উপরে খারাপ ইমপ্রেশন তৈরি করা। ঠিক আছে, তারপরে কি দেখো, ডুস অ্যান্ড ডু নটস মানে কি, যে কি কি কাজ করবা কি কি কাজ করবা না, করণীয় বর্জনীয়। হ্যাঁ, ডু মানে কি করা, আর ডোন্টস মানে হইলো ডু নট মানে কইরো না। কি কাজ করতে পারবা কি কাজ করতে পারবা না, মানে কোনটা উচিত কোনটা অনুচিত, এই জিনিসটাকে এক্সপ্লেইন করে বা এই জিনিসটাকে এক্সপ্লেইন করার জন্য ডু অ্যান্ড ডোন্টস এই জিনিসটাকে লেখা হয়। ঠিক আছে, তারপরে কি দেখো, ডু কাম। ডু কাম মানে অবশ্যই আসা, মানে তুমি অবশ্যই আসবা। কাম মানে আসা, ডু কাম মানে কি, যে এটা অবশ্যই তোমাকে আসতে হবে, অবশ্যই করতে হবে, যেটা জোর দিয়ে বোঝানো হয় সেটাকে ডু কাম বলা হয়, যে ডু কাম। ওকে, তারপরে কি দেখো, ডাউন অ্যান্ড আউটস মানে কি, ব্যাপারটা এরকম করে মনে রাখবা, ডাউন মানে কি নিচে, আউট মানে কি শেষ হয়ে যাওয়া। তার মানে তুমি নিচেও গেছো, তোমার টাকা পয়সাও শেষ হয়ে গেছে, বা ধরো তুমি অধপতনেও চলে গেছো, তোমার টাকা পয়সাও শেষ হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হয় ডাউন অ্যান্ড আউটস, মানে এটাকে বলা হয় নিঃস্ব অবস্থায় থাকা, বা তুমি ধরো একদম নিঃস্ব হয়ে গেছো। তাইলে এটাকে মনে রাখবে এভাবে, ডাউন মানে নিচের দিকে যাওয়া, আউট মানে শেষ হয়ে যাওয়া। নিচের দিকে গেলেই তুমি শেষ হয়ে যাবা। যারা মাদকাসক্ত তারা কি হয়, ডাউন অ্যান্ড আউটস হয়ে যায়, তারা একদম নিঃস্ব হয়ে যায়। ঠিক আছে, এরপরে কি দেখো, ডাউন টু আর্থ মানে তুমি ওই যে আকাশে মেঘের ভেলায় ঘুমাইতেছো, তো এটা কিন্তু অসম্ভব টাইপের কল্পনা, তাই না? এখন এই কল্পনা থেকে যখন তুমি পৃথিবীতে নেমে আসবা, তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে একটা রিয়েলিস্টিক ব্যাপার, মানে এটা বাস্তব ধর্মী চিন্তাভাবনা হয়ে যাবে। সো ডাউন টু আর্থ বলতে বোঝানো হয় এটা একটা বাস্তববাদী, বাস্তবতার চিন্তা। ঠিক আছে, ডে বাই ডে মানে দিনের পর দিন, এটা আমরা সবাই জানি, এটা কি পড়ার কিছু নাই, ডে বাই ডে মানে দিনের পর দিন। হ্যাঁ, তারপরে কি দেখো, ডেড লেটার। ডেড লেটার মানে হইল অকার্যকর আইন, মানে কোনো একটা লেটার বলতে কি, লেটার মানুষ কি করে বলো দেখি, লেটার হচ্ছে সংরক্ষণ করে রাখে। হ্যাঁ, তাইলে আমরা যেমন আইনকে সংরক্ষণ করে রাখি, সেমভাবে যে আইনটা ডেড লেটার হয়ে যায় ওটাকে কিন্তু আমরা সংরক্ষণ করি না। সংরক্ষণ আমরা কোথায় করি বলো তো দেখি, আমরা কিন্তু আমাদের দেখবা আইনের বই আছে, হ্যাঁ, এবং আমরা যদি এখনকার মানে জেনারেশনটা যদি চিন্তা করি, আমরা সব কিছুকে সংরক্ষণ করি ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ ডোমেইন হোস্টিং আমরা কিনি। তারপরে ওই যে গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো যে তোমরা দেখো, হ্যাঁ, যে .bd, হ্যাঁ, এই যে .bd যেগুলো দেখো, এগুলো তো একটা হোস্টিংয়ের আন্ডারে একটা ডোমেইন, তাই না? সো এই ডোমেইনগুলা বা এই হোস্টিং ডোমেইন ব্যবহার করে আমরা কিন্তু এগুলাকে কি করি, মানে সেভ করে রাখি। মনে করো এগুলো এক একটা চিঠি, এগুলাকে আমরা সেভ করে রাখতেছি। তাহলে কোন জিনিসটাকে আমরা আনসেভ রাখবো, যেটা অকার্যকর হয়ে গেছে? অর্থাৎ দেখবা যে আইনগুলা মানে হয়ে যায়, রিপিল হয়ে যায়, বা ধরো যে আইনগুলাকে বাদ দেওয়া হয়, হ্যাঁ, সে আইনগুলা কিন্তু আর থাকে না, ওগুলার ব্যাখ্যাও থাকে না, ওগুলার এক্সপ্লেনেশনও থাকে না। তোমরা যদি মানে ওয়েবসাইটগুলো একটু ভিজিট করে দেখবা, মানে দেখবা এরকম করে লেখা থাকে যে জাস্ট রিপিল হয়েছে, বাতিল হয়ে গেছে। এখন ওই বাতিল মনে করো কি ছিল আগে, ওইটা কিন্তু লেখা থাকে না, তার মানে আমরা মুছে ফেলি। সো এই জন্য আমরা মনে রাখবো যে ডেড লেটার মানে যেটা মানে ডেড হয়ে গেছে, যে লেখাটা আর নাই, সেটাকে আমরা বলবো অকার্যকর আইন। ওকে, ডিলে ডেলি মানে হচ্ছে গরিয়সী মরিয়সী, মানে তুমি কারো থেকে টাকা ধার নিছো, নিয়ে এখন টাকা তারে দিচ্ছ না, গরিয়সী মরিয়সী করতেছো, এটাকে বলা হয় হচ্ছে ডিলে। এটাকে কি বলে, এটাকে বলা হয় ডিলে। ডিলে শব্দের অর্থ হইল গরিয়সী মরিয়সী। ঠিক আছে, ডিলে শব্দের অর্থ হইল টাইম ওয়েস্ট করা। ওকে, গরিয়সী মরিয়সী। ডাই ইন হার্নেস, হার্নেস শব্দের অর্থ হইল কর্মরত থাকা। হার্নেস মানে কি, কর্মরত থাকে। এখন ডাই ইন হার্নেস মানে কি, কর্মরত অবস্থায় তুমি মারা গেছো, এমন জিনিসটাকে বলা হয় ডাই ইন হার্নেস। ওকে, তারপরে কি দেখো, ডাই ইন দ্য ক্যাস্ট। ক্যাস্ট মানে কি জানো, যে তুমি একদম এক লাস্ট একটা কোনো চূড়ায় পৌঁছে গেছো, তার মানে দ্য ডাই ইজ ক্যাস্ট মানে ডিসিশনটা ফাইনাল হয়ে গেছে, এই চূড়ায় তুমি চলে গেছো, আর তুমি ওখান থেকে নামবা না। ঠিক আছে, তাহলে এইভাবে প্রত্যেকটা ইডিয়াম ফ্রেজকে আমরা মনে রাখবো, তাইলে আমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাইলে আমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। ওকে, এটা হচ্ছে আমাদের A to Z। ওকে, এখন দেখো গ্রুপ লেকচার, গ্রুপ ভার্বের লেকচার। তো গ্রুপ ভার্বগুলো এগুলা পড়ানোর কিছু নেই, জাস্ট এগুলাকে মনে রাখো। তো এগুলা প্রশ্নে অ্যানালাইসিস করে তৈরি করা, এই জন্য তোমাদের আর আলাদা করে প্রশ্ন সলভ বা গ্রুপ ভার্ব এরকম হজবরল করে মুখস্থ করতে হবে না। এই কয়েকটা জাস্ট পড়বা আজকের জন্য। হ্যাঁ,
গিভ অ্যাওয়ে, এই কয়েকটাই যে কয়েকটা আছে এই কয়েকটাই তোমরা জাস্ট পড়বা। হ্যাঁ, এই কয়েকটা শেষ। স্পেলিংও হচ্ছে তোমরা সেমভাবে এগুলা সূত্র পড়ার দরকার নেই, যেগুলো ভিতরে আসো ওগুলাকে প্র্যাকটিস করবা, তাইলেই হয়ে যাবে। এখন আসো ভোকাবুলারিতে। ভোকাবুলারি কোনগুলা পড়বা, তাইলে একটা তোমাদের মজার তথ্য দিয়ে দিই। সেই মজার তথ্যটা হইল ভোকাবুলারি আমরা আজকে প্রায় 1000 ভোকাবুলারি শিখে ফেলছি। মানে মোটামুটি আমরা 1000-এর কাছাকাছি ভোকাবুলারি শিখে ফেলবো। তার মানে এই 6টা ক্লাসের মধ্যে আমরা মোটামুটি 1000 ভোকাবুলারি শিখে ফেলছি। তারপরে ওইদিকে 250-র মতো আমরা কি শিখে ফেলছি, 250-300-র মতো আমরা হচ্ছে ইডিয়াম ফ্রেজেস শিখে ফেলছি। মানে বহু জিনিস কিন্তু আমরা আগায় যাচ্ছি। তো এই ভোকাবুলারিগুলা আমরা পড়তেছিলাম হচ্ছে ওয়ার্ড মিনিংগুলা, মানে আমরা ভোকাবুলারিগুলোকে বিভিন্নভাবে পড়বো। তো আমরা শেষ করতেছিলাম হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো। তো ওয়ার্ড মিনিংগুলো আজ থেকে শেষ হয়ে যাবে। আজ থেকে কি হবে, ওয়ার্ড মিনিং শেষ হবে। এখন নেক্সট ক্লাস থেকে আমরা কি পড়বো, সিনোনিম পড়বো। মানে সিনোনিম থেকে লাস্ট 35 বছরে যত প্রশ্ন আসছে সেইগুলো আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো। আর আজকে আমরা পড়তেছি লাস্ট হচ্ছে এই কি ওয়ার্ড মিনিং। তার মানে দেখো আমরা এখানে নাম্বার দেখো 361, মানে অলরেডি আমরা 360টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসা সলভ করছি। এখন 361 থেকে মোটামুটি এইখানে ধরো 400 বা 380-র মতো প্রশ্ন আমরা এই ওয়ার্ড মিনিং থেকেই প্রিভিয়াস 30 বছরে আসা যত প্রশ্ন ছিল, 30 না 35 বছর, 1991 থেকে 2025-26 সাল পর্যন্ত, সেগুলো আমরা সবগুলা পড়ে ফেলবো। তাহলে চলো আমরা আজকে দেখি আনপ্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে কি জানো? প্রেসিডেন্ট মানে পূর্বে কোনো একটা জিনিস থাকা এবং তার উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া, প্রেসিডেন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে প্রেসিডেন্ট। এখন আনপ্রেসিডেন্ট মানে কি, পূর্বে এমন জিনিস ঘটে নাই, এটাকে বলা হয় আনপ্রেসিডেন্ট। ওকে, যেমন পূর্বে ধরো বাংলাদেশের কোনো গভর্নমেন্ট পালায়া যায় নাই, আপা যেমন করে চলে গেছে, তো এটাকে বলা হয় একটা আনপ্রেসিডেন্টাল ঘটনা। হ্যাঁ, যে এমনি আসলে গণধোলাই বলে পাবলিকের দৌড়ানি খেয়ে পালায়া গেছে কোনো গভর্নমেন্ট, এমন কোনো ঘটনা বাংলার ইতিহাসে ঘটে নাই। তাইলে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আনপ্রেসিডেন্টাল ম্যাটার। আপা পালিয়ে যাওয়া একটি আনপ্রেসিডেন্টাল ম্যাটার। ওকে, এরপরে কি দেখো, এখান থেকে আমরা এটাকে দেখলাম। আমরা এতটুকু মনে রাখবো, আনঅর্গানাইজড মানে অসংগঠিত। এটা থেকে জাস্ট এই যে হ্যাভ হ্যাজার্ড মানে এলোমেলো, এটা একটু পড়বা। ক্রেপটিভ, ওই যে বলে না যে একটা ব্যান্ড আছে না, ক্রেপটিক ফ্যাক্ট মানে কি, গোপন রহস্যজনক ফ্যাক্ট, ব্যাপার। হ্যাঁ, ক্রেপটিক ফ্যাক্টের মতো ওই জায়গা থেকে ক্রেপটিক মনে রাখবা। ওকে, তারপরে কি দেখো, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, এটা তো আমরা জানি। ভায়া মানে কোনো কিছুর মধ্য দিয়ে, এগুলা জানি আমরা, এগুলা পড়ার প্রয়োজন নাই। এই যে এখান থেকে দেখো, ভেনিরেট মানে হইল কি শ্রদ্ধা করা, সম্মান করা, হ্যাঁ, পূজা করা, এমন টাইপের জিনিসগুলাকে বোঝানো হয় ভেনিরেট। এটা খুবই ভালো করে মাথায় রাখবা। আরগুলা এই যে ডিফেম মানে হচ্ছে মানহানি, বলে না যে মানহানির মামলা করব, এটাকে বলা হয় ডিফেমেটরি স্যুট। হ্যাঁ, মানে স্যুট মানে শব্দের অর্থ হলো কি মামলা, ডিফেমেটরি স্যুট, ACUIT স্যুট। হ্যাঁ, ডিফেমেটরি স্যুট, এটাকে বলা হয় মানহানিকর মামলা। ওকে, অ্যাবিউজ মানে হলো কি গালি দেওয়া, একাজ মানে অভিযুক্ত, তো এগুলো আমরা জানি। তারপরে কি দেখো, এইটা খুবই গুরুত্বপূর্ণ, ভ্যারাসিটি মানে হইল কি সত্য কথা বলা, সত্যবাদিতা, নির্ভুল তথ্য দেওয়া, এটাকে বলা হয় ভ্যারাসিটি ইনফরমেশন। ওকে, সত্য ইনফরমেশন দেওয়া, অথেন্টিসিটি। তারপরে ফলসুড মানে মিথ্যা, এখান থেকে এটা জাস্ট দাগাও। আর এই যে পাসিটি, মিগার, এগুলা মানে হইলো অল্প। হ্যাঁ, পাসিটি, মিগার, এগুলা শব্দের অর্থ হইলো অল্প বা অভাব। তারপরে হচ্ছে ভেনজেন্স মানে হইলো প্রতিহিংসা, বলে না র্যাভেন্স, তো ওই র্যাভেন্সের সিনোনিম হচ্ছে ভেনজেন্স। ওকে, এটা এখান থেকে মনে রাখবা। তারপরে এই যে র্যাভেন্স মানে প্রতিশোধ, তারপরে ইরিটেট মানে বিরক্ত, এগুলো তোমরা জানো। এখন দেখো এখান থেকে ভার্ডিক্ট মানে হইলো রায়। হ্যাঁ, এগুলো হচ্ছে ল রিলেটেড মানে প্রশ্নের শব্দ, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে। কারণ আর্টসে পড়ো মানে কি আইন রিলেটেড শব্দ পরীক্ষাতে আসার চান্স বেশি, এই জন্য এগুলো আসে। ভার্ডিক্ট মানে রায় বা বিচার, এগুলা। ওকে, জাজমেন্ট মানে রায়। ওকে, পানিশমেন্ট মানে শাস্তি, কমেন্ট মানে মন্তব্য, রিমার্ক মানে মন্তব্য, এগুলো দেখবা। তারপরে কি দেখো, ভার্টেক্স মানে হইলো শীর্ষ স্থান কোনো কিছুর বা চূড়া। হ্যাঁ, পাহাড়ের চূড়াগুলাকে বলা হয় ভার্টেক্স, পাহাড়ের চূড়াগুলাকে কি বলা হয়, ভার্টেক্স। এর আগে চলে গেছে, কেমনে চলে গেল, তাকে তো পাঠায় দেওয়া হয়েছে। তুমি যে বললা যে এর তারেক রহমান চলে গেছে, তো তারেক রহমানকে তো মেয়েরে পাঠায় দেওয়া হয়েছে, তাকে তো সে তো ইচ্ছা করে যায় নাই। সে কি জনগণ কি তাকে দৌড়ানি দিয়ে পালায়া দিছে? এই জায়গাতে যে বললা জান্নাতুল ইশরাত,
জনগণ কি তাকে এরকম দৌড়ানি দিয়ে পালায় করে দিছে? দেয়নি। তারেক রহমানকে বাইরের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেমভাবে আরও অনেক গভর্নমেন্টকে তো মনে করো এরকম করে মিলিটারি গভর্নমেন্ট যারা হচ্ছে ধরো ওই যে কি বলে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারাও তো এরকম করে আগে চলে গেছে, তাদেরকে তো জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো আনপ্রেসিডেন্টাল ঘটনা আছে, প্রেসিডেন্ট তো হয়, এটা তো আনপ্রেসিডেন্ট হয় না, তাই না? আপার ঘটনা কেউ কখনো ভুলতে পারবে না, ঠিক আছে? আর এই হচ্ছে বিষয়, ওকে? তাইলে এটা গেল এখানকার বিষয়। তারপরে কি দেখো এখানে উইঙ্ক মানে হইল চোখ টিপ মারা। মানে বোঝে না যে তোমরা দেখো না, ছোট ছোট বাচ্চারা এইসব কাজ করে, বড়রাও করে, ওরাও আসলে বাচ্চা এজন্য করে। উইঙ্ক মানে হইল চোখ টিপ মারা বা পলক ফেলা, ওকে? আমাদের ইন্টারনেট বন্ধকারী পলকের কথা মনে রাখবা, যে ও একটা উইঙ্ক বাজ, মানে ও একটা চোখ টিপা মারা লোক, হ্যাঁ? এরকম করে মনে রাখবা, ওকে? তারপরে কি দেখো ওয়ান্ডার মানে হইল কি চমৎকার, কিন্তু না, ওয়ান্ডার বানানটা এখানে দেখো WARNDER, ওয়ান্ডার। এই ওয়ান্ডার মানে কি চমৎকার। যখনই এটাকে বানায়া দিবা তখন হয়ে যাবে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা, ঠিক আছে? এই ওয়ান্ডার মানে হইল কি উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। উইভ মানে হলো কি দাবি ত্যাগ বা মাফ করে দেওয়া, ওকে? ফরগো মানে হইলেও ত্যাগ করা, এগুলো দেখবা। আপরাইট মানে সোজা, সহজ সরলভাবে চলা, ওকে? এখান থেকে এগুলো দেখবা। তারপরে দেখো এই যে এখান থেকে দেখো ইয়েল্ড মানে হইলো মেনে নেওয়া বা উৎপাদন করা, এখান থেকে এটা দেখবা। আর প্রয়োজন নাই। জেনেটিক ট্রান্সমিশন মানে হইলো প্রাণী থেকে, হ্যাঁ, বন্য প্রাণী থেকে বা গৃহপালিত প্রাণী থেকে মানুষের দেহতে কোনো রোগ ছড়াইলে ওইটাকে বলা হয় জেনেটিক ট্রান্সমিশন, ওকে? তারপরে এখান থেকে এগুলো দেখানো হয় না, টেরিফিক, এগুলো তোমরা জানো। টেরিফিক মানে কি হিউজ, জাইগ্যান্টিক মানে কি বল না, হট এ জাইগ্যান্টিক শট, 6 মারার পরে সেটা হইলো বড়, ওকে? তারপরে কি দেখো নাদির মানে হইলো নাদির অন দা গো, ওকে? নাদির মানে হইলো সব চাইতে নিচু বিন্দু, মানে একদম সর্বনিম্ন বিন্দু, ওকে? এটাকে বলা হয় নাদির। এটাকে কি বলা হয়? নাদির। তারপরে দেখো একিম মানে হচ্ছে বা একিম মানে হচ্ছে শীর্ষবিন্দু, সর্বোচ্চ স্থানে। অ্যাপেক্স মানে হইল শীর্ষবিন্দু, ওকে? জেনিথ মানে একদম চূড়া বা জেনিথ মানে শীর্ষবিন্দু। তারপরে এই যে কর্পুলেন্ট ওবেস, এগুলা কিন্তু আমরা আগেই পড়ছি। কর্পুলেন্ট মানে মোটা, ওবেস মানে মোটা, হ্যাঁ? এই জন্য এগুলাকে আমরা আগে থেকেই মনে রাখবো। এই জায়গাতে একটা দেখো, এই যে অগাস্ট, এই যে তোমরা অগাস্ট মাস লেখো না, সেই অগাস্ট মানে হইল গাম্ভীর্যপূর্ণ বা মহিমান্বিত বা রহমতপূর্ণ এমন একটা জিনিস। লাভজনক হয় অগাস্ট, ওকে? এটাকে মাথায় রাখবা। এস্টিম মানে হইল সম্মান, এস্টিম মানে কি সম্মান, এটা এখান থেকে মনে রাখবা, আর প্রয়োজন নাই। আর ফর্মালাইজ এগুলা জানো। এই যে এখান থেকে দেখো ইন্টিমেট, হ্যাঁ, ইন্টিমেটেড। টাইমেড মানে হইল কি দেখো, এই যে টাইমেড মানে হইল কি ভীরু। আর ইনটাইমেড মানে হইল ভয় দেখানো, ঠিক আছে? হুমকি দেওয়া। ফ্রাইটেন মানে ভীত করা, টেরিফাই মানে আতঙ্কিত, এগুলো একটু করে দেবে। ইন্টারেকশন এগুলো তোমরা জানো। এই যে এখান থেকে জাস্ট এইটা দেবে। ইন্ট্রুশন বলে না যে অনধিকার তুমি করে ঢুকে গেছো, তোমার এখানে ঢোকার অধিকার নাই, কিন্তু তুমি জোর দেখায় ঢুকে গেছে, এটাকে বলা হয় ইন্ট্রুশন, ওকে? এগুলাকে বলা হয় ইন্ট্রুশন। তারপরে ইন্টারেপশন, ইন্টারফেয়ারেন্স, এগুলো তোমরা জানো, ওইগুলো পড়ার প্রয়োজন নেই। এই যে এখান থেকে এটা পড়বা প্রিজুডিস, এটা আমরা আগেও পড়ছি। প্রিজুডিস মানে কি কুসংস্কার, ওকে? ধর্মান্ধতা, এমন জিনিসগুলোকে বলা হয় পক্ষপাতদুষ্ট, এগুলাকে বলা হয় প্রিজুডিস, ওকে? আর এখান থেকে আর তেমন কিছু নাই জানার, এগুলাই ইগনোরেন্ট। এই যে এটাকে পড়বা আনলিটারেট, মানে হইল লিটারেট মানে কি শিক্ষিত, আনলিটারেট মানে হইল নিরক্ষর, ওকে? এটা গেল এখানকার বিষয়, ওকে? একজন বলছো যে লক্ষণ সেন পালায়ে গেছিল। লক্ষণ সেন কি বাংলা থেকে? বাংলা তখন তো বাংলাদেশই ছিল না, তখন কি বাংলাদেশ ছিল? আমি কি বলছি, বাংলাদেশ, তখন তো বাংলা ছিল, প্রাচীন বাংলা। আচ্ছা, যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের আজকের লেকচার বা আমাদের লেকচার 6, ওকে? আমরা এইভাবেই ধীরে ধীরে শেষ করে যাব এবং আমাদের এই যে 380টা প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। 380 গুণন 4 হিসাব করো কত হয়? 4 4 8 32, 3 4 12, 13 14 15, 1528, 1524। তার মানে আমরা
এই 6টা ক্লাসের মধ্যে 1524টা শব্দার্থ শিখে গেছি। 1524 না, আরও বেশি, কারণ আমরা হইল না চারটা করে, প্রতিটার সাথে আমরা 5টা করে শিখি, তো ধরে নিলাম 1500, মানে মোটামুটি ধরো 1500 থেকে আমরা 1800-র মতো শব্দার্থ এই 6টা ক্লাসের মধ্যেই শিখছি। বুঝতে পারছো? তার মানে আমরা পার ক্লাসে প্রায় 300 করে শব্দার্থ শিখি, চিন্তা করো। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের হয়েছে। আর আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কতগুলা 380টা প্রশ্ন আমাদের কভার হয়ে গেল, তার মানে আমাদের একটা জোন শেষ হয়ে গেল, ঠিক আছে। এবং আমাদের পুরো সব কিছু মিলায়া নামাজ পরে ক্লাস হবে কেন? নামাজ তো পরে ক্লাস হবে না, ক্লাস তো শেষ। ক্লাস আরও কী করবা? আরও ক্লাস করবা? আজকে তো সারাদিন ক্লাস নিলাম তোমাদের। জিকে ক্লাস 1 ঘন্টা 40-45 মিনিট, তারপরে এইটা। তো এই হচ্ছে আমাদের শেষ ক্লাস এবং A to Z, এবং তোমরা সুন্দর করে এগুলোকে আজকে মুখস্থ করো। এতটুকুই ছিল আমাদের আজকের মেমোরাইজিং লেকচার 6-এর পড়াশোনা, ঠিক আছে। সো যাদের মানে প্রয়োজন নাই তারা সুন্দর করে চলে যাও। দাঁড়াও।